আহ, অনেক ধন্যবাদ প্রশ্নটার জন্য, এবং একটু চাপেরও। আহ, কারণ অনেকেই হয়তো বলবেন হ্যাঁ আপনাদেরকে ডাকাত হয়েছে, আপনাদেরকে দেখা যাচ্ছে, এই ধরনের কথা আমরা শুনতে পাই, কিন্তু এট দ্য এন্ড এটা আসলে কেন টোকেনিজম হয়ে যায়। আম, অনেক আমার আগের যারা বক্তা ছিলেন তাদের কথার প্রসঙ্গে তো এই সিভিক স্পেস বা জনপরিসরের ধারণাটা অনেকটা উঠে এসছে, এবং এখানে আসলে বিভিন্ন ধরনের আইডেন্টিটির মানুষ কিভাবে তারা নেভিগেট করে ওই ব্যাপার, এবং এখানে যে পাওয়ার ডায়নামিক্সটা আছে সেই সাথে হচ্ছে সে পাওয়ার ডায়নামিক্সের সাথে কি অনেক ধরনের কন্ডিশনে কিন্তু এই এক্সিস্টেন্সটা চলতে থাকে বিভিন্ন ধরনের আইডেন্টিটির মানুষের। সো এই সিভিক স্পেসটা যদি আম, আম, আরো আমরা যদি বলি যে ঘরের বাইরে আমি আমার উঠানের পরে যে স্পেসটা, এটাই আসলে সিভিক স্পেস। সেই স্পেসে আমি যখন যাচ্ছি আমি কিন্তু একই সাথে শুধুমাত্র আমার নাম নিয়ে হাজির হচ্ছি না, আমি আমার আইডেন্টিটি, এবং আইডেন্টিটি কিন্তু শুধু একটা না, যেমন আমার নিজের আইডেন্টিটির কথা বললে আমি একজন নারী, এবং একই সাথে আমি একজন চাকমা, এবং একই সাথে যে বাংলাদেশের জাতি রাষ্ট্রে যে বেঙ্গলি মেজরিটি আছে সেইটার পরিপ্রেক্ষিতে আরেকটা যে একটা যে লেন্সের মধ্য দিয়ে আদিবাসী বা কোটানকোট জনপ্রিয় শব্দ হচ্ছে উপজাতি, সেই উপজাতি শব্দের যে একটা লেন্স আছে, এবং সেই যে একটা আদার বা অপরায়ণের যে লেন্স, এই রকম নানান ধরনের আইডেন্টিটি নিয়েই কিন্তু আমি এক ব্যক্তি ডালিয়া সেখানে গিয়ে হাজির হচ্ছি। তো সেইখানে গিয়ে তখন, এবং এইটা যেহেতু একটা পাওয়ার ডাইনামিক্স আছে, এবং সেটা কিন্তু ওই যে যেটা মিথিলা আপা বলছিলেন যে রেগুলেটেড হচ্ছে, সার্ভেলেন্স আছে সেখানে, এবং সেখানে ডোমিনেন্স আছে, কন্ট্রোল করা হচ্ছে, এবং এই সবের মধ্য দিয়ে কিন্তু নানান রকম কন্ডিশন হাজির করা হচ্ছে। সেই পাওয়ারফুল ওখানে যারা সর্বোচ্চ আছে তারাই হচ্ছে সেই কন্ডিশনটা এক ধরনের ক্রিয়েট করছেন, এবং সেই কন্ডিশনের মধ্যে কিন্তু আমাকে হাজির হতে হচ্ছে। সো আমি ডালিয়া যখন একটা স্পেসে, এখন এই যে সিভিক স্পেস বলা হচ্ছে, বা এখন যে ইন্টারিম গভর্নমেন্ট এসছে সেখানেও দেখা যাচ্ছে যে খুব অন্তর্ভুক্তির কথা বলা হচ্ছে, বা তারও আগে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানগুলো থেকে সেখানেও কিন্তু এক ধরনের, বা এনজিও যদি বলি পার্টিকুলারলি, সেখানেও কিন্তু অন্তর্ভুক্তির ব্যাপারে অনেক জোর দেওয়া হয়েছে। কিন্তু অন্তর্ভুক্তিকে আসলে শুধু আমার এই বডিটাই, অন্তর্ভুক্তি হচ্ছে আমি যেইভাবে চাই নিজেকে দেখাতে, আমার নিজের সমস্ত যে ইচ্ছা অনিচ্ছা সেই সব নিয়ে আমি হাজির হতে পারছি কিনা, এবং আমার নিজের ব্যাপারে আমার নিজের সিদ্ধান্তটা নিতে পারতেছি কিনা, সব কিছু মিলিয়েই কিন্তু আসলে পার্টিসিপেশনটা নির্ধারিত হয় বা হওয়া উচিত। কিন্তু যখন কিনা এই অন্তর্ভুক্তি কোট আনকোট এই শব্দের পরিপ্রেক্ষিতে যারা কিনা মেইন স্ট্রিমের বাইরে ভালনারেবল বলি, মার্জিনালাইজড বলি, বা বিভিন্ন ধরনের আদার যারা আছে, তারা যখন সেখানে এক্সিস্ট করছেন, তারা কিন্তু সেই সিদ্ধান্ত নিতে পারার সক্ষমতা বলি, হ্যাঁ, সেই সক্ষমতা যে তাদের আছে তারা সেটা নিয়ে হাজির হতে পারছেন না। এক ধরনের পেসিভ এজেন্সি নিয়ে তারা হাজির হচ্ছেন, যে এজেন্সিটা আসলে কন্ট্রোল করছে যারা কিনা পাওয়ারে আছে, ক্ষমতা যারা নিচ্ছেন, তারাই আসলে সেটা নির্মাণ করছেন। এবং আমি জানি না আমি কি আশাবাদী হব নাকি আসলে হতাশ হব, আমি জানি না এখনো। কারণ একটা ব্যাপার কি, যে যারা আসলে আমরা মাইনরিটাইজড বলি বা সংখ্যালঘু বলি, যারা বা বিভিন্ন আইডেন্টিটির মানুষ, ওই জায়গা থেকে আমাদের এক্সিস্টেন্সটা কেমন হবে, এইটা কিন্তু ওই যে এতক্ষণ ধরে যে বাঙালি জাতীয়তাবাদ এটা নিয়ে যে কথা বলা হয়ে এলো, সেই জাতীয়তাবাদ যেই রকম করে ইভলভ হচ্ছে সেইটার নিরিখে কিন্তু আমার এক্সিস্টেন্সটা সারাক্ষণ ফ্লাকচুয়েট করতে থাকে। আমি কিন্তু কোনো নির্দিষ্ট পাটাতনে দাঁড়িয়ে থাকতে পারি না। ইভেন আমি যদি একদম পার্টিকুলার উদাহরণ দিয়েই বলি, যে যখন জুলাই আপরাইজিংটা হলো, এরপরে আমরা অন্যদের মতো করে আমরাও আমাদের অধিকারের কথা বলা শুরু করলাম, এবং যে ব্যাকল্যাশটা আমরা পেলাম, এখানে শুধুমাত্র আমি সিভিক স্পেসটা আসলে শুধুমাত্র ফিজিক্যাল স্পেস না, এটা তো আসলে ভার্চুয়াল স্পেসও।
এবং এতদিন ধরে আমি যদি পার্বত্য চট্টগ্রামের পলিটিক্যাল কনটেক্সটে বলি, তখন কিন্তু আমাদের যেই পাওয়ারের আমাদের যাদের সাথে এই যে একটা দ্বন্দ্বের ব্যাপার ছিল, সেইখানে যে একটা ছোট পরিসরে যে মানুষগুলো হ্যাঁ আমাদেরকে ঘৃণা করতেন বা তারা হচ্ছে আমাদের অধিকারের বিষয়গুলোকে হচ্ছে দমিয়ে রাখতে চাইতেন, আমরা দেখলাম যে না, এই পরিসরটা আরো অনেক বড়, মানুষগুলো আরো অনেক বৃহৎ পরিসরে ছড়ানো ছিটানো। সো আমাদের কাছে এইটাও কিন্তু একটা ভায়োলেন্সের ব্যাপার, হ্যাঁ, এবং এটা আমাদের কাছে রিভিল হয়ে গেল। ওয়েল, ঠিক আছে, তাহলে আমাদের এই যে আদারিং এর প্রক্রিয়ায় যারা আছেন এটা আরো অনেক বৃহৎ পরিসরের মানুষ। এবং আমরা এটা বুঝলাম যে ঘরের বাইরের উঠানের পরে আমি যেই রকম আমি কি হতে পারবো, এটা আসলে এই পুরো বৃহৎ পরিসরেই সারাক্ষণ নির্ধারিত হচ্ছে, যেটা কিনা ইভেন আমার ঘরের ভেতরে এসেও হচ্ছে আমি হামলার শিকার হচ্ছি। সো এবং আজকে আমি এখানে আছি, কিন্তু আমি জানেন কিনা জানি না, আজকে 1 বছর হয়ে গেছে কিন্তু বম, নারী, শিশু তারা কিন্তু জেলে আছেন চট্টগ্রামে, তাদেরকে আটকে রাখা হয়েছে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আজকে 8 মাস এসে আমরা অনেক উন্নয়ন হচ্ছে এবং অনেক খুশি মানুষজন, এখন ল অ্যান্ড অর্ডার ঠিক হয়েছে, কিন্তু কয়জন আসলে খোঁজ খবর রাখছেন সেই নারীরা যে নিরাপরাধ নারী, শিশু এবং অন্যান্য যারা নিরাপরাধ পুরুষ যারা আছেন, যাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে বিনা অপরাধে শুধুমাত্র তারা বম হওয়ার কারণে, আমাদের সিভিক স্পেসের মধ্যে আসলে তারা কতটুকু নজরে পড়ছেন। টোকেনিজমটা এইখানেই যে আজকে আমাকে এইখানে দেখে, প্যানেলে দেখে হয়তো অনেকে মনে করতে পারেন হ্যাঁ আদিবাসীদেরকেও তো দেখা যাচ্ছে, কিন্তু সেই যে বম যারা আছেন কিংবা ম্রো কমিউনিটি যারা আছেন, যারা কিনা যে 5 তারা হোটেল নির্মাণের কারণে হচ্ছে নিজের জায়গা থেকে উচ্ছেদ হয়ে গেলেন কিংবা হচ্ছে বর্ডারের ওই পারে চলে গেলেন, তারা তো আমাদের সিভিক স্পেসের মধ্যে নাই। এই কারণে এই অন্তর্ভুক্তির ধারণা, এটা আসলে পুরোটা আমার কাছে এখনো মনে হয় যে টোকেনিজম। হয়তোবা সামনে আরো পরিবর্তন আসবে, আমরা যদি এই কথাগুলো বলে যেতে পারি এবং কথা বলার জন্য যদি স্পেসটা দেওয়া হয়, হয়তো এগুলো নিয়ে আরো পরিবর্তন আসতে পারে।